হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে যে জিনিস আমি আলোচনা করব সেটা হলো নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা তত্ত্ব। তো সংখ্যা তত্ত্বের আজকে যে ক্লাস করাবো তা ক্লাস নাম্বার 2। তো আগের ভিডিওতে আমি সংখ্যা তত্ত্বের কিছু বেসিক জিনিস তোমাদের পড়িয়েছিলাম। আজকের ভিডিওতেও একটা বেসিক পার্ট তোমাদের করাবো, তারপর আস্তে আস্তে অঙ্কের দিকে যাবো। প্রথমেই বলেছিলাম কনসেপ্ট ইজ এ পাওয়ার, অর্থাৎ কনসেপ্টটা যত ভালোভাবে গড়ে উঠবে তত ভালোভাবে আমরা জিনিসটাকে এগোতে পারবো। তো আগের দিনের ভিডিওতে আমি যে যে জিনিস নিয়ে আলোচনা করেছিলাম তার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। দ্বিতীয় আলোচনা করেছিলাম নাম্বার এবং ডিজিট, অর্থাৎ সংখ্যা এবং অঙ্কের মধ্যে তফাৎ কি এবং তার সম্পর্কিত কিছু অঙ্ক। এরপরে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো মৌলিক সংখ্যা এবং তার সম্পর্কিত কিছু অঙ্ক। তো এই তিনটে টপিকের ওপর তোমাদের প্রথম ক্লাস আমি করেছিলাম। তো প্রথম ক্লাসের ভিডিও যারা দেখোনি এখনো তাদের বলবো অবশ্যই এই ভিডিওটা তোমরা দেখে নিও, যাতে সহজেই এই জিনিসগুলোকে তোমরা করতে পারো। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে যে জিনিস আলোচনা করবো সেটা হচ্ছে বিভাজ্যতা। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিভাজ্যতা। দ্বিতীয় যে জিনিসটি আলোচনা করব সেটা হচ্ছে স্থানীয় মান ও প্রকৃত মান। তৃতীয় যে জিনিসটি আলোচনা করব সেটা হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। চতুর্থ যে জিনিসটি আলোচনা করব সেটা হচ্ছে ভাগের নিয়মের অঙ্ক। তো আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো অবশ্যই তোমাদের বলবো আমার সাথে সম্পূর্ণ টাইমটা থাকার চেষ্টা করো, ক্লাসটাকে ভালো করে ফলো করার চেষ্টা করো, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমরা শিখতে পারবে এবং আরো নতুন নতুন জিনিস তোমাদের শেখাবে। তো অবশ্যই তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, সবার কাছে যেন পৌঁছতে পারে। আশা করবো এখান থেকে তোমরা অনেকটা উপকৃত হতে পারবে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো প্রত্যেকটা ভিডিওর শুরুতেই তোমাদের একটা রিকোয়েস্ট করে থাকি, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও এবং এর সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সহজেই যে কোনো ভিডিও আমি যখন তোমাদের দেবো তো অবশ্যই তোমরা সহজেই যেন পেয়ে যেতে। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে চ্যানেলকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসের প্রথম বিষয় হচ্ছে বিভাজ্যতা। তো প্রথমেই আমরা জানবো যে বিভাজ্যতা কি। বিভাজ্যতা হচ্ছে সেই জিনিস যেটাকে এমন একটি সংখ্যা, ধরো আমি যে কোনো একটা সংখ্যা, ওই সংখ্যা কত দিয়ে ভাগ যাবে আমরা কিভাবে বুঝবো তার যে পদ্ধতি, এটা হচ্ছে বিভাজ্যতা। ধরো একটি সংখ্যা আমি লিখলাম 2 4 5 6, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে তার পদ্ধতি হচ্ছে বিভাজ্যতা। তো এই সংখ্যাটা 2 দিয়ে যেতে পারে, 3 4 5 6 7 8 9 10, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে। তো যেই সংখ্যা দিয়ে ভাগ যাক না কেন তার যেটা পদ্ধতি রয়েছে এই পদ্ধতি হচ্ছে বিভাজ্যতা। আশা করি বিভাজ্যতা কি তোমরা বুঝতে পেরেছো। এইবার বিভাজ্যতার নিয়ম করতে গেলে তোমাকে প্রত্যেকটা পার্ট তোমাকে জানতে হবে, অর্থাৎ যত তুমি জানতে পারবা তত ভালো। কিন্তু আমার ক্লাসে আজকে যে ক্লাসটা রয়েছে এই ক্লাসে আমি 2 থেকে 20 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম তোমাদের শেখাবো। তো আমি এইটুকু আশাবাদী তোমরা যদি এই কটা জিনিস ভালো করে শিখতে পারো তাহলে বড় বড় বিভাজ্যতাগুলোকেও তোমরা করতে পারবে এবং কিভাবে করবে তার পদ্ধতিও আমি ক্লাসে বলে দেব। তো ক্লাসটা সম্পূর্ণ করার চেষ্টা করো, অর্থাৎ সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে তোমরা লেখো, আমি চেষ্টা করব সেগুলোকে ক্লিয়ার করার। আশা করব তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে। দেখো আজকের বিভাজ্যতার প্রথম যে নিয়মটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 1 নম্বর নিয়ম হচ্ছে 2 দ্বারা ভাগ যাবে কিভাবে, আমরা কি করে বুঝবো। দেখো 2 দিয়ে ভাগ যাবে কোনো একটি সংখ্যা আমরা বুঝবো কিভাবে। আমাদের বুঝতে গেলে প্রথম কাজ হচ্ছে কোনো একটি সংখ্যা আমরা নিই, তাদের উদাহরণ সহকারে আমরা বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা সংখ্যা রয়েছে,
তো আমরা কি করে বুঝবো এটা 2 দিয়ে ভাগ যাবে? সবার প্রথমে আমাদের এটা শেষ সংখ্যাকে ফলো করতে হবে। দেখো শেষ সংখ্যা কত রয়েছে? 6। একদম শেষ সংখ্যাকে ফলো করতে হবে। এই শেষ সংখ্যা যদি 2 বা 0, 2, 4, 6, 8 এরকম জোড় সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। একদম সহজ নিয়ম। শেষ সংখ্যা যে সংখ্যাই থাকুক না কেন শেষ সংখ্যাকে ফলো করো, শেষ সংখ্যা যদি জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ যাবে। এটা গেল হচ্ছে 2 এর নিয়ম, অর্থাৎ এখানে আমি লিখে দিলাম শেষ সংখ্যা, তোমরা খাতায় নোট করে রেখো। নেক্সট হচ্ছে 3 দ্বারা বিভাজিত নিয়ম। 3 দ্বারা বিভাজিত নিয়ম। 3 দ্বারা বিভাজিত নিয়ম হতে গেলে প্রথমেই একটা সংখ্যা লিখি, ধরো 5, 6, ধরো একটা সংখ্যা লিখলাম 5, 6, 2, 1। এটা তো 2 দিয়ে ভাগ যাবে না, কারণ শেষ সংখ্যা তোমার জোড় সংখ্যার নির্ণয়। এটাকে কি করব? এটাকে করতে গেলে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 5, 6, 2, 1 এই অঙ্কগুলোকে আমি যোগ করব। এই অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 12 এসছে, অঙ্কগুলি যোগ করলে 12 এসছে, 12 তো 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 12 যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে যে সংখ্যাটাই থাকুক না কেন তাকে তার অঙ্কগুলোকে আগে যোগ করতে হবে, যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তো একদম সঠিক একদম সহজ নিয়ম হচ্ছে, তোমরা এটাকে করে রেখো। নেক্সট জানবো হচ্ছে 4 দ্বারা বিভাজিত। দেখো 4 দ্বারা বিভাজিত হতে গেলে আমাদের ফলো করতে হবে শেষ দুটো সংখ্যা। এই শেষ দুটো সংখ্যা যত বড়ই সংখ্যা হোক না কেন, সে 2 অঙ্কের হোক, 3 অঙ্কের হোক, 5 অঙ্কের হোক, 10 অঙ্কের হোক, যেই অঙ্কেরই থাকুক না কেন তোমাদের শেষ দুটো সংখ্যাকে ফলো করতে হবে। শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ দেখো শেষ দুটো সংখ্যা হচ্ছে 24, তাহলে 24 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তো এই লজিকে আমরা সহজেই জিনিসটাকে করতে পারি। নেক্সট রয়েছে 4 নম্বর 5 দ্বারা ভাগ যাবে কি করে। এটা একদম সহজ নিয়ম। আমি কোনো একটা সংখ্যা নিচ্ছি, এই সংখ্যার শেষ সংখ্যা দেখব। এই শেষ সংখ্যা যদি 0 আর 5 থাকে তাহলে পুরো সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ শেষ সংখ্যা 0 আর 5 থাকতে হবে, তাহলে পুরো সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। একদম ইজি নিয়মগুলো আমরা করতে পারি। তাহলে 5 দ্বারা বিভাজিত হতে গেলে আমাদের যেই সংখ্যাই থাকুক না কেন তার শেষ সংখ্যাকে দেখতে হবে। শেষ সংখ্যা যদি 0 বা 5 থাকে তাহলে পুরো সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। নেক্সট পার্ট হচ্ছে 5 নম্বর। কি করে বুঝবো কোনো একটি সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে? তো 6 দিয়ে ভাগ যেতে গেলে আমাদের দুটো নিয়মকে ফলো করতে হবে। একটা হচ্ছে 2 এর বিভাজ্যতা নিয়ম, দ্বিতীয় হচ্ছে 3 এর বিভাজ্যতা নিয়ম। তো এই দুটো বিভাজ্যতার নিয়ম যদি একসাথে কাজ করে তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 6 দিয়ে ভাগ যাবে। কিভাবে দেখো, একবার 2 এর বিভাজ্যতা নিয়ম, একবার 3 এর বিভাজ্যতা নিয়ম। আচ্ছা, এই যে প্রসেসটা আমি তোমাদের শেখাবো যে 6 দ্বারা বিভাজিত কিভাবে হবে, এটাকে ভালো করে শেখো। এটা যদি ভালো করে বুঝতে পারো যে কিভাবে দুটো বিভাজ্যতার নিয়মকে ফলো করে আমরা আরো একটা সংখ্যার বিভাজ্যতা বের করতে পারি। যেমন 6 এর ক্ষেত্রে 6 নির্দিষ্ট কোনো বিভাজ্যতার নিয়ম নেই। আমরা তখন কি করছি, দুটো সংখ্যার অর্থাৎ 2 এবং 3 এই দুটোরই বিভাজ্যতার নিয়মকে কাজে লাগিয়ে 6টা বের করছি। কেন? কারণ 6কে যদি ভাঙি তাহলে 2 আর 3 দাঁড়াচ্ছে, অর্থাৎ 3 দুগুণে 6। 2 আর 3 হচ্ছে এমন দুটো সংখ্যা, এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো এই নিয়মগুলোকে ফলো করে আমি যে কোনো বড় বড় সংখ্যাকে করতে পারি। আমি প্রথমেই বলেছিলাম তোমাদের কি করে বড় সংখ্যা করব, তার প্রসেসটাও শেখাবো। সেই প্রসেসটা হচ্ছে এই 6 এরই মতো।
দেখো কতগুলো সংখ্যা হতে পারে তা আমি পরপর নিচে বলে দিচ্ছি, তাতে আলাদা করে তোমাদের এটাকে করার দরকার পড়বে না। কিভাবে দেখো, দেখো 6 দ্বারা বিভাজিত তো আছে, যেমন 2 আর 3 রয়েছে। 2 আর 3 অর্থাৎ 2 এর বিভাজ্যতার নিয়ম আর 3 এর বিভাজ্যতার নিয়ম। ধরো আমি একটা সংখ্যা লিখছি, সংখ্যাটা হচ্ছে ধরো 4 5 1 2। ভালো করে বোঝো, এর যে শেষ সংখ্যাটা রয়েছে এটা 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজিত হবে। কেন? কারণ শেষ সংখ্যা জোড় সংখ্যা, তা শেষ সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে ভাগ যাবে। আর এর অঙ্কগুলোকে যদি যোগ করি তাহলে কত আসবে? 12। তাহলে 12 হচ্ছে 3 দ্বারা বিভাজিত হয়, অর্থাৎ 2 এর বিভাজ্যতা নিয়ম কাজ করছে, তেমনি 3 এর বিভাজ্যতা নিয়মও কাজ করছে। তাহলে দুটো যখন একবারে কাজ করবে তখন পুরো সংখ্যাটা 6 দিয়ে বিভাজিত হবে। এই হচ্ছে তোমার যে কোনো দুটো লজিকের অঙ্কগুলো আমরা করতে পারি। এবার তোমরা বলতে পারো যে এই লজিকগুলোকে ব্যবহার করে আমরা আরো বড় বড় সংখ্যা কিভাবে করতে পারি। দেখো আমি পরপর সংখ্যাগুলোকে ভেঙে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমরা করতে পারি। দেখো এবার ফলো করো। ধরো আমি সংখ্যা লিখলাম এখানে 12। 12 দ্বারা আমরা কি করে বুঝবো 12 দ্বারা বিভাজিত হবে? দেখো 12 নির্দিষ্ট আলাদা কোনো বিভাজ্যতা নিয়ম নেই, তো 12কে আমরা কি করব, তখন বিভাজ্যতা নিয়মকে কাজে লাগাতে গেলে আমরা এটাকে ভাঙবো হচ্ছে 3 আর 4। দেখো 3 4ই 12, তো 12কে ভেঙে আসছে 3 আর 4, অর্থাৎ 3 এর বিভাজ্যতা নিয়ম আর 4 এর বিভাজ্যতা নিয়ম, এই দুটো নিয়ম যদি একসাথে কাজ করে তাহলে 12 দিয়ে ভাগ যাবে। একদম সিম্পল নিয়ম। কিভাবে করতে হয় দেখো, 6 এর বিভাজ্যতার নিয়ম যে তোমাদের দেখিয়েছি, যে কোনো একটি যদি সংখ্যা থাকে তাহলে সেটাকে প্রথমে 3 এর বিভাজ্যতার নিয়মকে কাজে লাগাও, যদি দেখো মিলে গেছে তাহলে 4 এর বিভাজ্যতার নিয়মকে দেখো, যে 4 এর বিভাজ্যতার নিয়ম যদি মিলে যায় তাহলে বুঝবা ওটা 12 দিয়েও ভাগ যাবে। এইভাবে আমাদের নির্দিষ্ট সংখ্যাগুলোকে বুঝতে হবে। এবার ধরো তোমাদের মনে করো যে এইটা শুধু নির্দিষ্ট না, অনেকগুলো সংখ্যা এভাবে করতে পারি আমরা। দেখো আমরা যদি বলি 15, তাহলে 15 বিভাজ্যতা নিয়ম কিভাবে করব? 3 5 15, অর্থাৎ 3 এর বিভাজ্যতা নিয়ম 5 এর বিভাজ্যতা নিয়ম একসাথে ফলো করলে 15 দিয়ে ভাগ যাবে। এবার দেখো এই যে দুটো সংখ্যা নিচ্ছি এরা কিন্তু কোপ্রাইম নাম্বার, অর্থাৎ পারস্পরিক মৌলিক সংখ্যা। দেখো একটি সংখ্যা দিয়ে অপরটি কখনো ভাগ যাবে না, যে কোনো দুটো সংখ্যা নিলে কিন্তু হবে না, এই সংখ্যা দুটোকে অবশ্যই কোপ্রাইম নাম্বার থাকতে হবে, অর্থাৎ একটি সংখ্যা দিয়ে অপরটি ভাগ যেতে হবে, যেতে যেন না পারে, তবেই কিন্তু এই সংখ্যা দুটোকে আমরা নিতে পারবো। ভাগ যদি যায় তাহলে কিন্তু সেই সংখ্যা দুটো নিতে পারবো না। এবার আরো যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখো, 12 নিতে পেরেছি, 15 হয়েছে, আমি যদি করি 16, 16 দ্বারা বিভাজিত হতে পারে, যেমন হচ্ছে 2 এবং 8। 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা। আচ্ছা 16 বিভাজ্যতা নিয়ম 2 8, তোমরা বলতে পারো 2 দিয়ে 8 কে ভাগ যায়, কিন্তু 2 মৌলিক সংখ্যা হিসাবে আমি লিখলাম, এটা দিয়েও কাজ যায়। তা সত্ত্বেও আর একটা নিয়ম বলে দিচ্ছি 16 ক্ষেত্রে, যেমন নির্দিষ্ট করে, আমি এই জিনিসটাকে পরে বলছি, ক্লাসে পরে বলছি, কারণ 4 8 এবং 16 এই তিনটে একই লিঙ্কের, তার জন্য 4এরটা আমি বলেছি যে শেষ দুটি সংখ্যা যদি বিভাজিত হয় তাহলে 4 দিয়ে ভাগ যাবে, 8 হচ্ছে শেষ তিনটে সংখ্যা যদি বিভাজিত হয় তাহলে 8 দিয়ে ভাগ যাবে, আর 16 হচ্ছে শেষ চারটে সংখ্যা যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 16 দিয়ে ভাগ যাবে। আমি পরে আরো ডিটেলস তোমাকে বলছি। এবার ধরো তোমাদের সামনে রয়েছে 18। 18 দ্বারা বিভাজিত হতে গেলে কি করব? 18 দ্বারা বিভাজিত হতে গেলে 2 আর 9, দেখো 9 দুগুণী 18, 2 দিয়ে 9 কে ভাগ যায় না। দেখো 2 এর বিভাজ্যতার নিয়ম আর 9 এর বিভাজ্যতার নিয়ম যদি একসাথে কাজ করে তাহলে 18 দিয়ে ভাগ যাবে। এবার আসবো হচ্ছে 20। 20 দ্বারা বিভাজিত কিভাবে হবে? অর্থাৎ 20 দ্বারা বিভাজিত হতে গেলে 4 আর 5, অর্থাৎ 4 এর বিভাজ্যতার নিয়ম আর 5 এর বিভাজ্যতার নিয়ম দুটো যদি একসাথে কাজ করে তাহলে 20 দিয়ে ভাগ যাবে। দেখো কতগুলো সংখ্যা আমরা এইভাবে করতে পারছি, অর্থাৎ সহজেই আমরা বলতে পারি যে 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10 নয় 11 পর্যন্ত যদি ভালো করে বিভাজ্যতার নিয়মগুলোকে আমরা মুখস্থ করি বা করি তাহলে কিন্তু সমস্ত ধরনের বিভাজ্যতার নিয়মগুলোকে আমরা করতে পারবো, কারণ ওই সংখ্যাগুলোকেই রিলেটেড করে পরবর্তীকালে বড় বড় সংখ্যা তৈরি করা হয়। দেখো আমি আরো বড় সংখ্যা তোমাদের সামনে তৈরি করে দিচ্ছি। আমরা যদি বলি যে 72 দ্বারা বিভাজিত হবে, 72
কোন সংখ্যা দ্বারা বিভাজিত আমরা কি করে বুঝবো? তাহলে দেখো 8 নং 72, অর্থাৎ 8-এর বিভাজ্যতার নিয়ম আর 9-এর বিভাজ্যতার নিয়ম দুটো যদি কাজ করে তাহলে 72 দ্বারা ভাগ যাবে। আমি যদি বলি 45 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি করে যাবে? 45 হচ্ছে 5 নং 45, অর্থাৎ 5-এর বিভাজ্যতার নিয়ম 9-এর বিভাজ্যতার নিয়ম যদি একসাথে কাজ করে তাহলে 45 দ্বারা ভাগ যাবে। আমি যদি বলি 99 অর্থাৎ 99, এটা কি করে যাবে? তাহলে হচ্ছে 9-এর বিভাজ্যতার নিয়ম আর 11-এর বিভাজ্যতার নিয়ম, এই দুটো নিয়ম যদি একসাথে কাজ করে তাহলে 99 দ্বারা ভাগ যাবে। এইভাবে আরো একটা সংখ্যা নিয়ে যদি দেখি 65 দ্বারা, তাহলে 65 হয়ে যাবে 5 তেরো 65, অর্থাৎ 5-এর বিভাজ্যতার নিয়ম আর 13-এর বিভাজ্যতার নিয়ম একসাথে কাজ করলে 65 দ্বারা ভাগ যাবে। তো সাধারণত দেখো সহজেই তোমরা বুঝতে পারছো যে কোনো সংখ্যাকে আমরা বিভাজ্যতার নিয়মের মধ্যে ফেলতে পারি যদি আমাদের প্রথম কয়েকটা বিভাজ্যতার নিয়ম আমরা জানি, তাহলে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের সংখ্যাকে আমরা তৈরি করতে পারবো, বড় বড় সংখ্যার বিভাজ্যতার নিয়মকে আমরা রাখতে পারবো এবং সেই অঙ্কগুলোকে সলভ করে আসতে পারবো। তো আশা করি তোমরা এখান থেকে শিখতে পারছো যে কিভাবে অন্য অন্য বড় বড় সংখ্যাগুলো অর্থাৎ ছোট সংখ্যার বিভাজ্যতার নিয়মগুলোকে ব্যবহার করে বড় বড় সংখ্যার বিভাজ্যতার নিয়মে আমরা কাজে লাগাতে পারি। এইভাবে আমরা বিভিন্ন জিনিসগুলোকে শিখতে পারি এবং করতে পারবো, যে অল্প সংখ্যার মধ্যে অল্প জিনিস শিখে বড় জিনিসকে ব্যবহার করা। তো এবার বাকি বিভাজ্যতার নিয়মগুলোকেও দেখে নিই। আমরা 6 পর্যন্ত দেখেছি, এর পরের জিনিসগুলোকে দেখবো আমরা। আচ্ছা, এই বিভাজ্যতার নিয়মের মধ্যে আমি বলেছিলাম 1 থেকে 20 পর্যন্ত তোমাদের শেখাবো, তার মধ্যে অনেকগুলো হয়ে গেছে। এই বিভাজ্যতার নিয়মের মধ্যে 4টে এমন বিভাজ্যতা রয়েছে যেটাকে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা বিভাজ্যতার নিয়মকে আমি পরে করাবো, কারণ এইগুলো একই কোয়ালিটি, অর্থাৎ 7, 13, 17 আর 19, এই 4টে বিভাজ্যতার নিয়মকে আমি পরে করাচ্ছি, কারণ এই 4টে বিভাজ্যতার নিয়ম একটু ক্রিটিক্যাল টাইপের রয়েছে, একটু কঠিন টাইপের, এবং একই রকম ভাবে যাতে করা যায় তার প্রসেসও আমি বের করেছি, তোমাদের আজকে শেখাবো জিনিসটাকে। তো অবশ্যই এই জিনিসটাকে আমি পরে করাচ্ছি, একবারে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা এবং করতে সুবিধা হয়। তো এরপরে যেটা রয়েছে আটের, দেখো 8 দ্বারা ভাগ যাবে আমরা কি করে বুঝবো? কোনো একটি সংখ্যা 8 দ্বারা ভাগ যাবে কি করে বুঝবো? যদি কোনো সংখ্যা নিই, ধরো 3, 4, 5, 0, 2, 4, তো 8 দ্বারা ভাগ যাবে বুঝতে গেলে আমাদের শেষ 3টে সংখ্যাকে ফলো করতে হবে। শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। একদম সিম্পল নিয়ম। 4 দ্বারা বিভাজিত হয়েছিল শেষ দুটো সংখ্যাকে ফলো করেছিল, আর 8 দ্বারা বিভাজিত নিয়মকে শেষ 3টে সংখ্যাকে ফলো করতে হবে। আচ্ছা, এর সাথে বলেছিলাম আমি 16টাও বলবো, তাহলে 16 দ্বারা বিভাজিত হতে গেলে আমাদের শেষ 4টে সংখ্যাকে ফলো করতে হবে, অর্থাৎ 3, 4, 5, 2, 0, 3, 2, অর্থাৎ শেষ 4টে সংখ্যা 64, এই শেষ 4টে সংখ্যাকে ফলো করতে হবে। এই শেষ 4টে সংখ্যা যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের দেখো পুরো সংখ্যাটা ভাগ করতে হচ্ছে না, এক্ষেত্রে কি করতে হচ্ছে? শেষ সংখ্যাগুলোকে আমাদের দেখতে হচ্ছে। তো শেষ সংখ্যাগুলো দেখিয়ে আমরা যদি বুঝে যাই যে এটা 16 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে বা 4 দিয়ে যাবে, তাহলে কিন্তু আমরা জিনিসগুলোতে সহজেই করতে পারবো। যেমন 4 দিয়ে হচ্ছে শেষ দুটো সংখ্যা, 8 দিয়ে হচ্ছে শেষ 3টে সংখ্যা, আর 16 দ্বারা হচ্ছে শেষ 4টে সংখ্যা। নেক্সট আমরা দেখব 9 এর বিভাজ্যতা নিয়ে। দেখো 9 এর বিভাজ্যতার নিয়ম 3 এর বিভাজ্যতার নিয়মের সেম, একদম একই কোয়ালিটির, অর্থাৎ 3 এর বিভাজ্যতার নিয়ম যা হবে 9 এর বিভাজ্যতার নিয়মও একই নিয়মে হবে। কিভাবে করব? দেখো একটা সংখ্যা আমরা যদি নিই, ধরো 3, 4, 5, 6, এই সংখ্যাটা তোমাদের সামনে রাখলাম। এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে কি করে? আমরা কি করে বুঝবো? আমরা কি করব, এর অঙ্কগুলোকে যোগ করব। যেমন 3 এর ক্ষেত্রে করেছিলাম, 3 এর বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে আমরা করেছিলাম যে অঙ্কগুলোকে যোগ করেছিলাম, যোগফল যেটা আসছিল সেটা দেখছিলাম 3 দ্বারা ভাগ যায় কিনা। 9 এর বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে একই কেস করব,
আমরা কি করব, এই অঙ্কগুলোকে যোগ করব, যোগ করে দেখব যেটা যোগফল আসছে সেটা 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ একই নিয়ম 3 এবং 9। দেখো অঙ্কগুলোকে যদি যোগ করি 4 3 7 আর 5 12 আর 6 18। দেখো 18 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ 9 বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে কি হবে, অঙ্কগুলোকে আমাদের যোগ করতে হবে, যোগ করে যেটা যোগফল আসবে সেই যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। একদম সিম্পল নিয়মে আমরা এগুলোকে করতে পারি। নেক্সট থাকবে হচ্ছে 10-এর বিভাজ্যতা নিয়ম। 10-এর বিভাজ্যতা নিয়ম একদম সহজ। 10-এর বিভাজ্যতা নিয়মের ক্ষেত্রে কি করতে হবে, কোনো একটি সংখ্যা যদি থাকে তার শেষ সংখ্যাটাকে আমাদের দেখতে হবে। এই শেষ সংখ্যা যদি শূন্য থাকে তাহলে ওটা পুরো 10 দিয়ে ভাগ যাবে। একদম সহজ নিয়ম, অর্থাৎ শেষ সংখ্যা শূন্য থাকতে হবে। 10-এর বিভাজ্যতা নিয়ম হতে গেলে শেষ সংখ্যা শূন্য থাকতে হবে। শেষ সংখ্যা যদি শূন্য থাকে তাহলে পুরো সংখ্যাটা 10 দিয়ে ভাগ যাবে। এবার আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে 11 বিভাজ্যতা। তার আগে তোমাদের বলে রাখি যে 3, 9, 11 এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু এক্সামে কিন্তু বারবার আসে। তো এই তিনটে বিভাজ্যতা নিয়মকে তোমরা ভালো করে ফলো করে রেখো, বাকিগুলো তো করবা কিন্তু এগুলো একটু বেশি করে রেখো। নেক্সট দেখো 11 বিভাজ্যতা নিয়ম। এবার দেখবো 11 বিভাজ্যতা নিয়ম। দেখো 11 দ্বারা ভাগ যাবে, আমরা কি করে বুঝবো যে কোনো সংখ্যা 11 দিয়ে ভাগ যাবে কিনা। 11 দিয়ে ভাগ যেতে হলে আমাদের কি করতে হবে, কোনো একটি সংখ্যা নিতে হবে। আমরা কোনো একটা সংখ্যা নিয়ে নিই, ধরো সংখ্যা নিলাম 2 9 4 2 9 4 3 5 4 3 5 4 1 7। দেখো এই একটা বড় সংখ্যা তোমাদের সামনে রাখলাম, 2 9 4 3 5 4 1 7। এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, আমরা কি করে বুঝবো এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে? সেটা বুঝতে গেলে আমাদের কয়েকটা নিয়ম ফলো করতে হবে। নিয়মগুলো কি সেটাকে ভালো করে দেখো, কারণ এই নিয়মটা অন্যদের থেকে একটু আলাদা, একবারে কিন্তু এই নিয়মটা আসবে না। কি করব, আমাদের করতে হবে কি, যে যে সংখ্যাটাই থাকুক না কেন তার জোড় স্থানের সংখ্যার যোগফল বের করতে হবে আর বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল বের করতে হবে। প্রথম কাজ, আমরা বিজোড় স্থানীয় সংখ্যার যোগফলগুলো বের করি, অর্থাৎ সংখ্যা না এখানে অঙ্ক, অর্থাৎ 2 4 5 আর 1, 4 আর 5 9, 1 এ 10 11 12। এটা বের হলো বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল। এবার বের করব জোড় স্থানীয় সংখ্যার যোগফল, অর্থাৎ 9 3 4 7। এটা বের হলো হচ্ছে জোড় স্থানীয় সংখ্যার যোগফল। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল বের করব, তারপরে জোড় স্থানীয় সংখ্যার যোগফল বের করব। এবার বিজোড় স্থানীয় সংখ্যা আর জোড় স্থানীয় সংখ্যার যোগফল দুটোকে বিয়োগ করে দেব, বিয়োগ করলে চলে আসবে 11। এবার এই যে বিজোড় স্থানীয় সংখ্যা এবং জোড় স্থানীয় সংখ্যা বিয়োগ করলাম, এই বিয়োগফল যদি শূন্য হয় বা 11 হয় বা 11 গুণিতক আসে, অর্থাৎ 22 33 এই সংখ্যাগুলো আসে, অর্থাৎ 11 গুণিতক যদি চলে আসে, হয় শূন্য হবে না 11 গুণিতক যদি আসে তাহলে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তো এই হচ্ছে 11 বিভাজ্যতার নিয়ম। আমি আবার রিপিট করছি, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার বুঝে নাও। কি করব, আমরা যে সংখ্যাটা থাকবে তার জোড় স্থানীয় সংখ্যার যোগফল বের করব, বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল বের করব, করার পর ওই যে যোগফল দুটো রয়েছে তাদেরকে বিয়োগ করে দেব, বিয়োগ করে যেটা বিয়োগফল আসবে সেটা দেখব যে শূন্য আছে না 11 গুণিতক আছে। যদি শূন্য থাকে বা 11 গুণিতক থাকে তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। এই হচ্ছে সিম্পল নিয়ম 11 বিভাজ্যতা নিয়ম। এবার আমি তোমাদের করাবো 4টে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক সংখ্যার বিভাজ্যতা নিয়ম। দেখো আমরা এই 4টে সংখ্যা মৌলিক সংখ্যার বিভাজ্যতা নিয়ম কিভাবে করব। দেখো প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। প্রথম কথা, একটা ছোট্ট একটা সংখ্যা আমি নিয়ে নিই 7 দ্বারা বিভাজিত নিই।
3 9 2 একটা ছোট্ট সংখ্যা তোমার সামনে নিলাম 7 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা যদি থাকে আমরা কি করে বুঝবো এটা 7 দিয়ে ভাগ যাবে? এটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে, শেষ যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করতে হবে। এই 5 দিয়ে গুণ করতে হবে, ভাগ নয়, এখানে গুণ করতে হবে। শেষ যে সংখ্যাটা রয়েছে তাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণী কত? 10 হয়েছে। যেটা বেরোচ্ছে সেটা আগের দুটো সংখ্যার সাথে যোগ করে দিতে হবে, অর্থাৎ 49। দেখো এই যে সংখ্যাটা আসছে অর্থাৎ যোগ করার ফলে যেটা যোগফল বেরোচ্ছে এটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। একদম সিম্পল নিয়ম, যে সংখ্যাটা তোমার সামনে থাকবে সেই সংখ্যাটার শেষ যে সংখ্যাটা অর্থাৎ একক স্থানীয় সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করতে হবে। গুণ করে যেটা গুণফল আসলো সেই গুণফলকে আগের সংখ্যা দুটোর সাথে যোগ করে দিতে হবে। যোগ করলে যেটা যোগফল বেরোলো ওটাকে দেখতে হবে 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তাহলে ওটা 7 দ্বারা বিভাজিত হবে, আর যদি ভাগ না যায় তাহলে 7 দ্বারা ভাগ যাবে না। এবার তোমাদের সামনে একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে এই সংখ্যাটা যদি বড় হয়, আমি যদি বুঝতে না পারি যে কিভাবে 7 দিয়ে ভাগ যাবে, তখন কি করব? তখন আমরা এটাকে আরো একবার এই সেম প্রসেস করতে পারি। অর্থাৎ শেষ যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করতে পারি, 5 9 45, এই 45 আগের সংখ্যার সাথে যোগ করে দিতে পারি। তবুও কিন্তু আমরা এই প্রসেস অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারি ততক্ষণ এই প্রসেসকে আমি অ্যাপ্লাই করে যেতে পারি। এ হচ্ছে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। একই নিয়মে আমি 13 দ্বারাও বিভাজিত নিয়ম দেখো করাচ্ছি, অর্থাৎ 13 দ্বারা বিভাজিত নিয়ম। ধরো আমি একটা সংখ্যা নিলাম 2 6 0, ছোট সংখ্যা নিলাম যাতে তোমাদের করাতে সুবিধা হয়। আমরা শেষ সংখ্যা নেব, এই শেষ সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করব। তো এবার তোমরা বলতে পারো যে আগেরটায় 5 দিয়ে গুণ করলাম, এটা 4 দিয়ে গুণ করতে হবে। এই জিনিসগুলো শুধু তোমাদের মনে রাখতে হবে, প্রসেস কিন্তু সেম, কিন্তু কত দিয়ে গুণ করা হচ্ছে সেটা কিন্তু আলাদা। তো দেখো 4 দিয়ে যদি গুণ করি 4 0 0, এটাকে যোগ করে দাও, আসলে কত? 26। তাহলে 13 দিয়ে 26 ভাগ যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে। এবার আমি আর একবার এই প্রসেসটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো 4 ছক কত? 24, এখানে 24 আসলো, 24 দিয়ে এটাকে যোগ করে দাও, তাহলে থাকলো 26। দেখো সেম প্রসেস চলে আসবে। একই নিয়ম, এটাও যে নিয়ম বললাম এটা সেম নিয়ম, কিন্তু এর বেলায় হচ্ছে 5 দিয়ে গুণ করতে হচ্ছিল, এটা 4 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো আরো দুটো নিয়মের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 19। দেখো দুটো নিয়মই একই রকম, শুধু গুণ করার জিনিসটাকে আলাদা। দেখো এবার যেটা বলবো সেটা হচ্ছে 17 দ্বারা ভাগ যাবে কি করে। এবার 17 দিয়ে ভাগ যেতে গেলে আমরা একটা সংখ্যা নিচ্ছি যেটা দ্বারা আমাদের বোঝাতে সুবিধা হয়, 7 7 5 2। একটা মোটামুটি একটা সংখ্যা নিলাম 7 4 5 2। আমরা কি করে বুঝবো এই সংখ্যাটি 17 দিয়ে ভাগ যাবে? তো সেম প্রসেসে আমরা করব, আমাদের শেষ যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটিকে 12 দিয়ে গুণ করব। অর্থাৎ এক্ষেত্রে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 7 যখন করলাম তখন 5 দিয়ে গুণ করলাম, 13 যখন করলাম তখন 4 দিয়ে গুণ করলাম, 17 যখন করছি শেষ সংখ্যা 12 দিয়ে গুণ করতে হবে। 12 দুগুণী কত? 24। এই 24 কি করতে হবে? আগের সংখ্যার সাথে যোগ করতে হবে, 7 8 9 7, আবার শেষ সংখ্যাটাকে 12 দিয়ে গুণ করতে হবে, 9 12 108, 108কে এখানে যোগ করে দিতে হবে, 8 আর 9 17 7 8 187, 7কে আবার 12 দিয়ে গুণ করো, 7 12 কত? 84, 84 এর সাথে গুণ করে দাও, 8 4 12 2 মানে 102, আবার 2কে 12 দিয়ে গুণ করো, 12 দুগুণে কত? 24, 24কে যোগ করে দাও, দেখো 34 চলে আসছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিভাবে করছি দেখে নাও ভালো করে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের আয়ত্তের মধ্যে চলে আসছে যে আমরা বুঝতে না পারছি যে 17 দিয়ে ভাগ যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসেসটাকে করতে থাকবো। তো দেখো সেম প্রসেস, অর্থাৎ আমরা এখানে লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 7 দিয়ে যখন ভাগ করলাম তখন আমাদের গুণ করতে হয়েছিল 5 দিয়ে, 13 দিয়ে যখন করলাম তখন আমাদের গুণ করতে হয়েছিল 4 দিয়ে, 17 যখন করলাম তখন আমাদের গুণ করতে হয়েছে 12 দিয়ে। এবার আমরা করব হচ্ছে 19এরটা কত দিয়ে গুণ করতে হয় সেটা থেকে দেখে নিচ্ছি। দেখো সেম প্রসেস, একটু ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু সমস্ত কিছু তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভালো।
আচ্ছা, এবার যেটা আসবে সেটা হচ্ছে 19 দ্বারা ভাগ যাবে। আচ্ছা, 19 দ্বারা ভাগ যেতে গেলে সংখ্যাটা হচ্ছে 21793, 21793। এবার ফলো করো, এক্ষেত্রে আমাদের শেষ যে সংখ্যাটা থাকবে এটাকে গুণ করতে হবে 2 দিয়ে, অর্থাৎ 19-এর বেলা আমাদের গুণ করতে হবে 2 দ্বারা। তাহলে 3 দুগুণী কত? 6, 6 আগের সংখ্যার সাথে যোগ করতে হবে, আবার সেম 5 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণী কত? 10, আগের সংখ্যার সাথে যোগ করতে হবে, আবার সংখ্যা চলে আসলো 2, 8 দুগুণী কত? 16, আগের সংখ্যার সাথে যোগ করতে হবে 38। দেখো 38 19 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 19 দিয়ে ভাগ যায়। তাহলে এই যে প্রসেসগুলো রয়েছে এই প্রসেসগুলো কিন্তু তোমাদের একই রকমের, যতগুলো মৌলিক সংখ্যার প্রসেস রয়েছে সব একই রকমের প্রসেস। আমরা এইভাবে সিম্পলিফাই করে সম্পূর্ণভাবে বিভাজ্যতার নিয়মকে করতে পারি। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে এই বিভাজ্যতার নিয়মগুলো শিখে তোমাদের কেমন লাগলো, যে তোমরা কিছু শিখতে পেরেছো কিনা। যদি এর মধ্যে কিছু খামতি থেকে যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, আমি এইগুলোকেও কভার করে দেওয়ার চেষ্টা করব। আমার তরফ থেকে আমি যতদূর সম্ভব তোমাদের করানোর চেষ্টা করছি, একটা ছোট ক্লাসের মাধ্যমে তোমাদের পার্ট বাই পার্ট করানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই জিনিসগুলোকে ভালো করে দেখো। তো আজকের আমার ক্লাসের প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বিভাজ্যতা। তো বিভাজ্যতার প্রত্যেকটা নিয়মগুলোকে আমি তোমাদের সামনে করালাম, অর্থাৎ 2 থেকে শুরু করে 20 পর্যন্ত এবং বড় সংখ্যা কিভাবে করা যায় তার প্রসেসগুলো তোমাদের বললাম। এবার আজকের ক্লাসের দ্বিতীয় যে বিষয় ছিল এটা হচ্ছে প্রকৃত সংখ্যা এবং এই প্রকৃত মান এবং স্থানীয় মান, এই যে পার্টটা এবার সেটা করাবো। আজকের ক্লাসের দ্বিতীয় পার্ট, একটা হচ্ছে প্রকৃত মান ও স্থানীয় মান। প্রকৃত মান আর স্থানীয় মান এই দুটো জিনিস আজকে করাবো। দেখো প্রকৃত মান আর স্থানীয় মানটা কি। তো প্রথমে আমি একটা সংখ্যা লিখে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা। 3, 4, 5, 6, 7, 8 একটা সংখ্যা লিখলাম। এই সংখ্যাটার থেকে আমাদের যে কোনো একটা অঙ্কের প্রকৃত মান বা স্থানীয় মান তোমাদের বের করতে হবে। ধরো তোমাদের বলা হলো এখান থেকে 5-এর প্রকৃত মান আর 5-এর স্থানীয় মান কত। তাহলে আমরা কি করে বের করবো 5-এর প্রকৃত মান আর স্থানীয় মান। দেখো এগুলো সহজ জিনিস, তোমরা একদম ছোটবেলায় করে এসছো, 1, 2, 3, 4 এরকম ক্লাসে ছিল সাধারণত, তো করে এসছো। এবার তোমাদের মনে হতে পারে যে এগুলো কি এক্সামে আসতে পারে। অবশ্যই এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে আসে। তো একদম ছোটবেলার থেকে বড় অবধি তোমরা যা যা করেছো প্রত্যেকটা জিনিসই এক্সামে ঘুরিয়ে ফিরে আসে। তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে করতে হবে। তখন হয়তো তোমরা ক্লাসে এমনিভাবে করে এসছো, এখন সেগুলোকে আরো ডিপ লেভেলে গিয়ে ভালোভাবে শিখতে হবে। তো এই প্রসেসগুলোকে তোমরা শেখো, যেহেতু নাম্বার সিস্টেম মানে একদম বেসিক পার্ট, এই বেসিক পার্টে তোমরা যা যা করেছো প্রত্যেকটা জিনিসকে আবার রিভাইজ দাও, আবার সেগুলোকে জিনিসগুলোকে কিভাবে করতে হবে তার প্রসেসগুলোকে অবশ্যই জানতে হবে এবং শিখতে হবে। এই অনুসারে দেখেই নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম মানেই কিন্তু তোমাদের একেবারে গোড়ার জিনিস, অর্থাৎ বলতে পারো 1 to 5 পর্যন্ত তোমরা যা যা করেছো তাই সবকিছু হচ্ছে নাম্বার সিস্টেমের মধ্যে চলে আসে, বা তার আরো ভ্যারাইটিস কিভাবে থাকে এই জিনিসগুলো নাম্বার সিস্টেমের মধ্যে তোমাদের করতে হবে। তো এবার 5-এর স্থানীয় মান প্রকৃত মান বের করতে গেলে আমরা কি করব, যে সংখ্যাটাই আছে তার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইগুলোকে আমাদের করে নিতে হবে। তো আমরা একক, দশক, শতক জানি ছোটবেলা থেকে এগুলো করে আসছি, যে এপাশে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম পরপর জানি আমাদের লক্ষ পর্যন্ত রয়েছে। এবার আমরা দেখব একক মানে কি। একক মানে হচ্ছে 1 গুণ। দশক মানে কি, দশক মানে হচ্ছে 10 গুণ। শতক মানে হচ্ছে 100 গুণ। হাজার মানে 1000 গুণ। অযুত মানে 10,000, অযুত মানে হচ্ছে 10,000 গুণ। আর লক্ষ মানে হচ্ছে 1 লক্ষ গুণ। তাহলে এই জিনিসটা তোমরা জানো অবশ্যই,
একক হচ্ছে 1 গুণ, দশক হচ্ছে 10 গুণ, শতক হচ্ছে 100 গুণ, হাজার হচ্ছে 1000 গুণ, অযুত হচ্ছে 10,000 গুণ, আর লক্ষ হচ্ছে 1 লক্ষ গুণ। তাহলে এবার 5-এর স্থানীয় মান যদি বের করি, তাহলে স্থানীয় মান বের করতে গেলে 5 কোন স্থানে বসে আছে? হাজারের স্থানে বসে আছে। তাহলে 5-এর সাথে কত গুণ করব? 1000 গুণ করব নিশ্চয়ই। তাহলে যে স্থানে বসে থাকবে তার সাথে তার স্থানের মানটাকে গুণ করে দিলে আমাদের স্থানীয় মান বেরিয়ে যাবে। আর প্রকৃত মান মানে হচ্ছে তার মানটা নিজেই বোঝানো হচ্ছে, অর্থাৎ 5-এর প্রকৃত মান 5 নিজেই। অর্থাৎ যে সংখ্যারই প্রকৃত মান বের করতে বলুক না কেন, ওই সংখ্যাটার মান হচ্ছে তার নিজেই হচ্ছে প্রকৃত মান, অর্থাৎ 5-এর প্রকৃত মান 5 নিজেই হবে। এবার তোমাকে যদি বলা হয় 5-এর জায়গায় তোমাকে বলা হতো 4-এর স্থানীয় মান কত, অর্থাৎ 4-এর স্থানীয় মান আমরা কি করে বের করতাম? 4 যে স্থানে বসে আছে সেটা এর সাথে গুণ করে দিতাম, অর্থাৎ 40,000। এইভাবে স্থানীয় মান আর প্রকৃত মান বের করতে পারবে। এবার তোমরা নিজেরাও বলতে পারবে যে 4-এর প্রকৃত মান কত। তাহলে 4-এর প্রকৃত মান কত? 4 নিজেই 4-এর প্রকৃত মান। তো সহজভাবে জিনিসগুলোকে আমরা করতে পারি। এই হচ্ছে স্থানীয় মান আর প্রকৃত মান। এবার তোমাদের সামনে কি এরকম ডাইরেক্ট অঙ্ক দিতে পারে? তো আশা করি তোমাদের এখন এতটাই সহজ লেভেলের পরীক্ষা হয় না যে ডাইরেক্ট অঙ্ক দেবে। তোমাদের কি করবে, এখানে যে স্থানীয় মান প্রকৃত মানের যদি অঙ্ক দেয়, তোমাদের কি বলবে যে 5-এর স্থানীয় মান আর 5-এর প্রকৃত মানের যোগফল কত বা বিয়োগফল কত, এরকম ভাবে তোমাদের প্রশ্ন দিতে পারে। অর্থাৎ 5-এর প্রকৃত মান 5, স্থানীয় মান হচ্ছে 5000। তাহলে তোমাকে যদি বলা হতো এদের যোগফল কত হবে, তোমরা কি করতে? এই স্থানীয় মান আর প্রকৃত মানের যোগফল বের করে দিতে, তাহলেই অ্যান্সার হয়ে যেত। বা যদি তোমাদের বলা হতো এদেরকে বিয়োগ কত মানে পার্থক্য কত, তাহলে আমরা কি করতাম? এর পার্থক্য বের করে দিতাম, তাহলেই অঙ্ক হয়ে যেত। অর্থাৎ যেটা তোমাদের বলবে সেটা সহজেই তোমরা করতে পারবে। অর্থাৎ যোগফল বের করতে দিতে পারলে পার্থক্য বের করে দিতে পারো। এইভাবে তোমাদের প্রশ্নগুলোকে কিন্তু আসে। অর্থাৎ যে সংখ্যায় দিক না কেন সেই সংখ্যার প্রথমে স্থানীয় মান তোমরা বের করবে, তারপর প্রকৃত মান বের করবে, তারপর হয় যোগফল বলে যোগফল করবে, বিয়োগফল বলে বিয়োগফল করবে, যদি বলে গুণফল তাহলে গুণফল করবে। মানে যেটা অঙ্কে চাইবে সেইভাবে তোমরা করতে পারো। তো এই সমস্ত কিছু নিয়ে আমি অঙ্ক করাবো তোমাদের, অবশ্যই তোমাদের ঘাবড়ানোর দরকার নেই, অঙ্ক করাবো। আজকে কিন্তু তোমাদের সেই নিয়মগুলোকে শেখাচ্ছি। আমি নেক্সট ক্লাসে এই টাইপের প্রত্যেকটা ধরে ধরে আমি অঙ্ক করাবো। তো ফার্স্ট ক্লাসে আমরা কি করেছিলাম? নাম্বার সিস্টেমে কিছু কনসেপ্ট তোমাদের করিয়েছি। আজকেও নাম্বার সিস্টেমের জন্য যা যা প্রয়োজন তার কনসেপ্ট তোমাদের করাচ্ছি। এই কনসেপ্টের ভিতর বিভাজ্যতা ছিল, স্থানীয় মান প্রকৃত মান ছিল, এরপরে ভাগ করাবো। তো এগুলো সবই হচ্ছে বেসিকের জিনিস, অর্থাৎ 1 to 5 পর্যন্ত তোমরা যা যা করেছো সবই তার মধ্যে কিন্তু রয়েছে। এবং এর ভ্যারাইটিস রকমের যখন অঙ্ক তোমার সামনে আসবে তখন এইগুলো তোমাদের প্রয়োজন হবে। এর জন্য এগুলোকে তোমাদের আগে প্রথমে করিয়ে নিচ্ছি। তো অবশ্যই নেক্সট ক্লাস থেকে তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো, এবং কি ধরনের অঙ্ক আসবে এক্সামে এসছে আগে সেই অঙ্কগুলোও করাবো, এবং কি ধরনের অঙ্ক আসতে পারে সেই ধরনের অঙ্ক করাবো। তো সেইগুলোকে ফলো করলে তোমরা সহজেই বুঝতে পারবে এগুলো আমরা কিভাবে করতে পারি। তো নেক্সট আমাদের যে পার্টটা আমাদের ছিল আজকের, এর পরের পার্ট সেটা হচ্ছে বৃহত্তম আর ক্ষুদ্রতম। তো এবার দেখো আমরা শুরু করছি বৃহত্তম আর ক্ষুদ্রতম। তো আজকের যে বিষয় 3 নম্বর ছিল বৃহত্তম আর ক্ষুদ্রতম। তো বৃহত্তম আর ক্ষুদ্রতম কি, এটা তোমরা ছোটবেলায় করে এসছো। তো ছোটবেলায় যে জিনিসগুলো শিখেছো সেইগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করে রয়েছে। দেখো একটা সংখ্যা তোমাদের সামনে লিখছি, যে অঙ্কগুলো লিখছি, অঙ্কগুলো হচ্ছে 2, 0, 5, 8 আর 7। তো এই অঙ্কগুলো দিয়ে আমরা একবার এই সংখ্যাগুলোর বৃহত্তম মান তৈরি করব, আর একবার ক্ষুদ্রতম মান তৈরি করব। তো দেখে নাও যে এই সংখ্যাগুলোর বৃহত্তম ক্ষুদ্রতম মান আমরা কিভাবে তৈরি করছি। দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো দিয়ে প্রথমে আমরা তৈরি করব এর বৃহত্তম মান। তো বৃহত্তম মান যখন তৈরি করছি, প্রথমে সব থেকে বড় সংখ্যা লিখলাম 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 2, তারপরে 0। আর এবার তৈরি করব ক্ষুদ্রতম মান। তো ক্ষুদ্রতম মান তৈরি করতে গিয়ে একটা জিনিস তোমাদের বলে রাখি, যে ক্ষুদ্রতম মান তৈরি করতে গিয়ে কখনো শূন্য আগে লেখা যাবে না।
শূন্য হচ্ছে এমন একটি সংখ্যা, সেটা যদি আগে লিখি তাহলে কিন্তু এর কোনো মূল্য থাকে না, তাই শূন্যকে কখনোই আগে বসানো যাবে না। শূন্য এমন একটা জিনিস, সেটা যেখানে খুশি আমরা বসাতে পারি না, তার নির্দিষ্ট একটা জায়গা রয়েছে, সেই অনুসারে কিন্তু শূন্যের মূল্য থাকে। তো শূন্য যদি আগে বসাই, সেই শূন্য কোনো দাম থাকে না, তাই সব থেকে ছোট সংখ্যাটা আগে বসাতে হবে, তারপরে শূন্য বসাতে হবে, অর্থাৎ 20578 এই হবে এদের ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা দেওয়া হচ্ছে 87520। এবার তোমাদের এই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যেমন বের করলাম, এই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে যে অঙ্কগুলো দিতে পারে, অর্থাৎ এদের একবার যোগফল, এদের একবার বিয়োগফল। আচ্ছা, প্রথমে এদের বিয়োগফলটা দেখব। 8 থেকে 0 গেলে থাকে 2, 7 থেকে 2 গেলে থাকে হচ্ছে 4, 5 9, এটা থাকবে 6, এটা থাকবে 6। এই হচ্ছে এদের দুটো সংখ্যার বিয়োগফল অর্থাৎ পার্থক্য। তাহলে যেমনি তেমনি আমরা পরীক্ষার সময় বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার এদের পার্থক্য হিসাবে এগুলোকে দিতে পারে। তো তোমাদের যে পরীক্ষার সময় যে প্রশ্নগুলো থাকে, সেইগুলো কিন্তু কখনো বিয়োগফলও দিতে পারে, কখনো যোগফলও দিতে পারে, সেই অনুসারে কিন্তু আমাদের এগুলোকে করতে হবে। তো এই যে বৃহত্তম সংখ্যা, প্রথমে যে অঙ্কগুলো দিক না কেন তাদের আগে প্রথমে বৃহত্তম বের করতে হবে, তারপরে ক্ষুদ্রতম বের করতে হবে, এবং যদি বলে যে পার্থক্য বের করতে বলে তাহলে এদের পার্থক্য বের করতে বলবে। তো এইভাবে আমরা বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা করতে পারি। তো এই ধরনের অঙ্কই কিন্তু এক্সামে এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। তোমরা অবশ্যই এগুলোর দিকে একটু নজর রেখো, তাহলে সহজেই কিন্তু তোমরা এগুলোকে করতে পারবে। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবার দেখে নাও পরের পার্ট হচ্ছে ভাগ। ভাগ যে পার্টটা রয়েছে সেটা আমি আজকে তোমাদের করাচ্ছি। তো আজকে 4 নম্বর পার্ট হচ্ছে ভাগ। আচ্ছা, ভাগ অনেকেই করতে পারো, কিন্তু ভাগের নিয়মগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। যেমন ভাগ করতে গেলে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজক, যে সংখ্যাকে ভাগ করি তাকে বলা হয় ভাজ্য, আর ভাগ করে যেটা উত্তর পাই সেটা হচ্ছে ভাগফল, আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তো এই যে পার্টগুলো রয়েছে, আমাদের এইগুলোর নামগুলো আমাদের জানতে হবে, এবং এর সম্পর্কে আমাদের যে সম্পর্কিত যে সূত্রটা রয়েছে সেগুলোকে আমাদের জানতে হবে। যেমন ভাজ্য বের করার একটা সূত্র রয়েছে, অর্থাৎ এদের চারজনের মধ্যে সম্পর্ক কিভাবে করব, চারজনের মধ্যে সম্পর্ক সেটাকে দেখো। দেখো ভাজ্য সমান সমান, আমরা যখন সম্পর্কটা লিখছি দেখো ভাজ্য বের করার সূত্র এটা, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল, অর্থাৎ ভাজকের সাথে ভাগফলটাকে গুণ করতে হবে, এর সাথে যোগ করতে হবে হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে ভাজ্য বের করার সূত্র, অর্থাৎ এদের চারজনের মধ্যে সম্পর্ক। তো ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তো এই যে নিয়মগুলো আমি দেখালাম তোমাদের, এই সম্পর্কিত অঙ্ক তোমাদের রয়েছে। তো এই অঙ্কগুলোকে আমরা নেক্সট ক্লাসে তোমাদের করাবো। তো অবশ্যই নেক্সট ক্লাসের দিকে তোমরা নজর রেখো, যাতে সহজেই এই অঙ্কগুলোকে সম্পর্কে তোমরা করতে পারো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে জিনিসগুলো করালাম, যে 4টে জিনিস করালাম, এই 4টে জিনিসের ওপরে তোমাদের নেক্সট ক্লাসে আমি কিন্তু তার অঙ্কগুলো করাবো, এবং একদম প্রথম থেকে করাবো। যে এই যে দুটো ক্লাস তোমাদের করালাম, এই দুটো ক্লাসে কিন্তু তোমাদের বেসিক পার্ট অর্থাৎ কনসেপ্ট পার্টটা করানোর চেষ্টা করলাম, এবং পরবর্তীকালে এই কনসেপ্টের উপরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের এক একটা ভিডিওর মাধ্যমে করাবো। তো আজকে অঙ্কগুলো করালাম না, কারণ হচ্ছে এমনিতে ভিডিও অনেকটা লেন্দি হয়ে গেছে, এর জন্য আজকের ক্লাসটাতে আমি সাধারণত কনসেপ্টের উপরে করিয়েছি। আগের ক্লাস যেমন কনসেপ্ট করিয়েছি, আজকের ক্লাসও নাম্বার সিস্টেমের কনসেপ্টের উপরে তোমাদের ধারণাটা দিয়েছি। এইবার আস্তে আস্তে যে ধরনের অঙ্কগুলো এক্সামে আসার মতো, সেই ধরনের অঙ্কগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমি তোমাদের করাবো। তো অবশ্যই তোমাদের বলবো প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখো, যাতে এক্সামে তোমরা এই জিনিসগুলো সহজেই করতে পারো, এবং প্রত্যেকটা জিনিসকে তোমরা একেবারে মন দিয়ে করো এবং খাতায় নোট ডাউন করে নাও, যাতে সহজেই তোমরা জিনিসগুলোকে আয়ত্তে রাখতে পারো। এবং প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আমি এইভাবে আস্তে আস্তে তোমাদের
অঙ্ক সম্পর্কে যে ভীত বা তোমাদের যে ভয় রয়েছে সেগুলোকে কাটিয়ে উঠতে সমর্থ হব। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যা যা করালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও। যদি ভালো লেগে থাকে বা এখান থেকে তোমরা কিছু শিখতে পারো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে সবার মাধ্যমে কাছে এটা পৌঁছাতে পারে। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে।